নমস্কার। আজকে পোস্ট এডিটের নতুন এপিসোডে আমরা বলবো এক নতুন ছবির কথা, এবং সেই নতুন ছবির কথা বলতে আমরা এসেছি একজন একদম পুরনো মানুষ, যিনি ইন্ডাস্ট্রিকে একদম হাতের তালুর মতো চেনেন। তার কাছে খুব শীঘ্রই শুটিং শুরু হতে চলেছে নতুন ছবি কর্পূরের। পরিচালক অরিন্দম শীল। অরিন্দম দা বাংলায় যারা ছবি বানান তাদের মধ্যে টেকনিক্যালি খুব স্ট্রং পরিচালক বলতে যা বোঝায় সেই গোত্রেই পড়েন। তো আজকে অরিন্দমদার সঙ্গে কথা শুরুতেই আমি একটুখানি বলবো যে তোমার যে ফিল্ম মেকিং স্টাইল, এইটা নিয়ে সবসময় কথা হয়, এবং তোমার স্টাইলের মধ্যে অনেকে বলেছেন যে কার ছাপ আছে খুঁজে বার করার চেষ্টা করে দেখা গেছে যে তোমার ছবি মেকিংয়ের স্টাইলের মধ্যে তোমারই ছাপ আছে। এই যে তোমার ছাপ থাকা, এইটা কিভাবে হলো? মানে এত মানুষের সঙ্গে কাজ করা, অভিনেতার জার্নি তো হয় বিভিন্ন মানুষের সঙ্গে কাজ করা, দেখতে দেখতে যাওয়া, তারপরে একটা নিজস্ব ছাপ। অনেকগুলো ভালো ভালো কথা বললে, তার জন্য ধন্যবাদ। সত্যি ধন্যবাদ যে আমার এই দীর্ঘ 2013 সালে আমার প্রথম ছবি আবর্ত রিলিজ হয়েছিল, এবং তারপর থেকে আজ অব্দি এতগুলো কাজ, ছবি মূলত বেশি এবং কয়েকটা ওটিটি সিরিজ, কিন্তু সেগুলো যে এত প্রশংসা পেয়ে এসেছে সেটা ভালো লাগে। আর তুমি যে কথাগুলো বললে এগুলোই পরিচালক হিসেবে আমরা শুনতে চাই। হ্যাঁ, ডেফিনেটলি যে আমার ছবির মধ্যে একটা স্বকীয়তা থাকবে। দেখো, আমার কিন্তু বলতে কোনো দ্বিধা নেই যে আমার ছবি বেশ কয়েকজন পরিচালকের কাজের দ্বারা ইনফ্লুয়েন্সড। তার মধ্যে অন্যতম সত্যজিৎ রায়, ইনা ঋতু, ওয়াং কার-ওয়াই, এরা তো ভীষণভাবে আছেন। কিন্তু যখন আমি আমার ছবির পুরো কাঠামোটা তৈরি করি, সেটার একটা বিরাট প্ল্যানিং চলে। এই যে ধরো সামনে কর্পূরের শুটিং শুরু হচ্ছে, আমার কিন্তু এক সপ্তাহ ধরে একটা প্রোডাকশন ডিজাইন মিটিং বলে একটা ঘটনা ঘটে, যেখানে সমস্ত এইচওডিসরা উইথ প্রোডাকশন টিম সবাই মিলে আমরা একসাথে বসি, অ্যালং উইথ ডিরেক্টোরিয়াল টিম। এবং তার আগের যে প্রসেসটা, সেটা ধরো আমার স্ক্রিপ্ট রাইটারের সাথে আমার প্রসেস। সেখানে একটা গল্প, সেই গল্পটাকে কিভাবে আমরা ট্রিট করব সেটা নিয়ে ডিসকাশন হলো। তারপর সে একটা ড্রাফট লিখলো, সেই ড্রাফটটা লেখার পর আমার অনেক এডিট হলো, ইনপুট হলো, সেগুলো তো একটা প্রসেস। সেটা প্রায়, আমি তোমাকে কর্পূরের এক্সাম্পল দিয়েই বলতে পারি। কর্পূর আমরা গত ডিসেম্বর মাস থেকে এটা নিয়ে পড়ে আছি। গল্প পড়া, গল্প ভালো লাগা এবং ছবি তৈরি করব, সেটা কিন্তু ডিসেম্বরে স্থির হয়। আর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 6 মাস কিন্তু আমাদের প্রি প্রোডাকশন চলছে, এবং লম্বা টাইম। হ্যাঁ, এবং প্রত্যেকটা চরিত্রকে আলাদা আলাদা করে ডিজাইন করা, সেই চরিত্র, যার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে আমার অভিনেতা অভিনেত্রীরাও বলে থাকেন যে অরিন্দমদার ফ্লোরে বা অরিন্দমের ফ্লোরে গেলে এক্স্যাক্টলি কি চাইছে সেটা খুব পরিষ্কার। এটা, এবং যে 360 ডিগ্রি ধরে শট টেকিং করা হয় না, এক্স্যাক্টলি যে শটটা লাগবে সেই শটটাই নেওয়া হয়। এটা নিয়ে আমার অনেক ডিওপির সাথে ওর বলে, অরিন্দমদা ডিজিটাল তো তুলি না। আলাম, তুই তো তুলবি বাবা, কিন্তু এডিটার তো তারপর লাগিয়ে দেবে, যে শটটা আমি চাই না সেইটা লাগিয়ে দেবে। এই যে তুমি ডিজাইনিং এর কথাটা বলছো না, তো এক্স্যাক্টলি কোন এডিট পয়েন্টটা কোথায় হবে, কোনটার পর ক্লোজ থেকে আমি ইয়েতে যাব, এভরিথিং ইজ প্রিডিটারমাইন্ড। এবং সেই কারণে সংলাপ ভৌমিক আমার অনেকদিন ধরে এডিট করছে রেগুলার। তো সংলাপ বলে যে এরকম এডিটেড রাশ কোনো ডিরেক্টরের থেকে পাই না। সেটা সংলাপকে জিজ্ঞেস করতে পারো, সংলাপ নিজেই বলে যে এরকম এডিটেড রাশ কোনো ডিরেক্টরের থেকে পাই না। তো এইটা কমপ্লিটলি একটা মাথার মধ্যে থাকে। এবং আমরা ওই যে বললাম প্রোডাকশন ডিজাইন মিটিং, আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা ছবিতে
যে ফর্ম আগে করেছি সেই ফর্মটাকে রিপিট না করতে। এবং সেটা খুব টাফ, কারণ যেহেতু তোমার জিনিসটা থ্রিলার হচ্ছে বা হ্যাঁ 18-20টা ছবি করার পর ধরো আমি সবর করছি, সবরের একটা ট্রিটমেন্ট প্যাটার্ন আছে, সেই সবরের ট্রিটমেন্ট প্যাটার্নটা কিন্তু ব্যোমকেশের ট্রিটমেন্ট প্যাটার্ন হতে পারে না, বা মিতিনের ট্রিটমেন্ট প্যাটার্ন হতে পারে না। সেই জন্য তুমি যে কথাটা বলছো যে সবকটা ছবি আলাদা, এই কারণে আলাদা করে, এটা খুব কনসিয়াসলি করা। ব্যোমকেশের প্যাটার্ন একরকম, সবরের প্যাটার্ন একরকম, মিতিনের প্যাটার্ন, যখন ধনঞ্জয় করছি তখন একটা ডকু স্টাইলের প্যাটার্ন ধরছি। এবারে কর্পূরে দেখবে কমপ্লিটলি একটা ডিফারেন্ট প্যাটার্নে শুট করব আমরা। এবং আমি যেমন ডাবল ক্যামেরা ছাড়া শুট করি না, কিন্তু যে প্যাটার্নটায় আমরা শুট করতে চলেছি তাতে ডাবল ক্যামেরায় শুট করা খুব ডিফিকাল্ট, সেই জন্য গন ব্যাক টু সিঙ্গল ক্যামেরা। হ্যাঁ, এবং আমি জাস্ট হয়তো 5-6 দিন ডাবল ক্যামেরা নেব, কিন্তু সেটা অনির্বাণ চ্যাটার্জি মানে আমাদের ডিওপি ভাই এবং আমরা ডিসাইড করেছি যে এইভাবে কাজটা করব। এবং আমরা ধরা যেতে পারে একই লোকেশনের মধ্যে টাইম ট্রাভেল করব। বাহ, তোমার এবারে গল্পটাও অন্যরকম। আর তুমি যেটা বললে যে মানে টেকনিক্যালি যে ওই এডিটেড রাশ মানে ডিরেক্টর তরফ থেকে যখন গিয়ে এডিটারের কাছে পৌঁছাচ্ছে, আমার নিজের মনে পড়ছে যে আমি একবার মানে যখন তিনি ছিলেন অরবিন্দ মুখার্জির একটা ইন্টারভিউ করতে গেছিলাম ওর ওই করুণাময়ীর বাড়িতে, তখন অরবিন্দ মুখার্জি তখন আমাকে বলেছিলেন যে আমার কাছে মনে হয় ওনার বাড়িতে গেছি বেশ ওই করুণাময়ী বাস স্ট্যান্ডের ওই দিকের যে টালিগঞ্জে করতেন, তখন উনি বলেছিলেন যে সিনেমা হচ্ছে আসলে একটা সুক্ত, আর ডিরেক্টর হচ্ছে বাড়ির সেই বাবা যে সুক্তর জানতে হবে যে কি কি লাগে বাজারটা করে দেবে, আর এডিটার হচ্ছে সেই বাড়ির মা যে সুক্তটা রাঁধবে। তখন উনি আমাকে এই কথাটা বলেছিলেন। তুমি যেটা বললে যে শুক্তোর বাজার না জানলে, আমি অনেক বাড়িতে দেখেছি মায়েরা চিৎকার করে যে তুমি শুক্তো হবে কাঁচকলাটাই আনলে না, মানে ওই জিনিসটা যে তোমার ওইখানে ব্যাপারটা তুমি মানে ওই রান্নাটা। আমি আরো একটা কথা বলি, সত্যজিৎ বাবু যেমন বলতেন যে ফিল্ম ইজ মেড অন আ টেবল, তো আমার ছবিগুলো টেবিলে তৈরি হয়, মানে শুটে যাবার আগে কিন্তু দ্য ফিল্ম ইজ মেড। আবির প্রায়শই বলে, যেহেতু আবির আমার সাথে বহু কাজ করেছে, আবির বলে যে অরিন্দমদা যখন ন্যারেট করে স্ক্রিপ্ট, ন্যারেশনের সময় অরিন্দমদা যে কথা বলে ফ্লোরে গিয়ে অরিন্দমদা সেই কাজটা করে। তো এতটা অরিন্দমদার চিন্তা ভাবনাগুলো মাপা, তো সেটা আমি একটু অর্গানাইজড একটা মানুষ এবং সেইভাবে কাজ করতে ভালোবাসি। এবং আজকের দিনে আমরা যে বাজেটে কাজ করি, যে কনস্ট্রেন্টসের মধ্যে কাজ করি, সেখানে কিন্তু ওই মেপে কাজ না করলে, ডিসিপ্লিন না থাকলে কিন্তু আমার আউটপুট, আমার আলটিমেট কিন্তু আমার ছবির কোয়ালিটি এবং আউটপুট, সেটা ক্যানট বি কম্প্রোমাইজড। সেটা আমি কম্প্রোমাইজ করার চেষ্টা করিও না। এবং সেই কারণে অনেক প্রডিউসাররা এসে বলে 12 দিনে করে দাও, 13 দিনে করে দাও। আমি বললাম ভাই আমার পক্ষে সম্ভব নয়, এটা আমি করব না। কারণ যে ক্রাফটার আমাদের প্রফেশন, সেই ক্রাফটার প্রতি একটা বেসিক রেসপেক্ট থাকা উচিত। এবং আমি হাজার তাড়াহুড়ো করেও একটা 2 ঘন্টার ছবি ওইভাবে করতে পারি না। সেটা কোথাও একটা ছবিটার ইয়েটাকে নষ্ট করে, তার উৎকর্ষকে নষ্ট করে। আর তুমি যখন ভাবো, যেমন আমি এই কর্পূরের গল্পেতেই আসি, যে কর্পূরের এই গল্পটা তো তোমার বানানো যে ছবিগুলোর মধ্যে একদম অন্যরকম একটা ছবি হতে চলেছে, কারণ একটা সত্যি ঘটনা অবলম্বনে তুমি একটা বলছো, তুমি ফিকশনাল ছবি বলেছো, তো সেটা তুমি এবার বানাবে। তো অবভিয়াসলি অনেক ঘটনাই আমরা দেখি যেটা সত্য ঘটনা অবলম্বনে হয়, কিন্তু একটা অতিরিক্ত দায়বদ্ধতা হয়তো ঘাড়ে এসে চাপে, কারণ যখনই আমরা একটা টাইম ফ্রেমকে চিহ্নিত করে দিচ্ছি তখন মানুষের এক্সপেকটেশন বা তুমি না চাইলেও মানুষ বলবে। এটা হচ্ছে আমাদের সেট ধারণা। এই ধারণার বাইরে কিন্তু হলিউড কাজ করছে, এই ধারণার বাইরে কোরিয়ান সিনেমা কাজ করছে, ইউরোপিয়ান ছবি কাজ করছে। তুমি আমাকে একটা কথা বলো, আমি দেখাচ্ছি 2005 সালের আমেরিকান প্রেসিডেন্ট, তার একটা ক্রাইসিস হচ্ছে,
তাহলে কি 2005 সালে যিনি আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন তাকে নিয়ে কাজটা হচ্ছে না, হচ্ছে না তো, না। একদমই হয় না। তো সেইটাই, এই বোধটা আমাদের মধ্যে আসা প্রয়োজন। আমি দায়িত্ব নিয়ে বলছি, কর্পূর কোনো সত্য প্রমাণ, কোনো সত্য ঘটনা অনুসরণের কাজ করার দাবি রাখে না। আমরা এই ছবিটা সেটার দাবি করছি না যে এটার সাথে কোনো একটাই, সেটা হচ্ছে মূল একটা ঘটনা। এই ঘটনাটাকে তো কেউ অস্বীকার করতে পারবে এবং না, সেটা একটা নাড়িয়ে দেয়া ঘটনা, এবং সেটা খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা যে কলকাতা শহরের বুকে ওই রকম সময় একজন ওই রকম আধিকারিক ক্যালকাটা ইউনিভার্সিটির ওই পজিশনে, তিনি জাস্ট কর্পূর হয়ে গেলেন, ভ্যানিশ হয়ে গেলেন। সেটা আজ পর্যন্ত তার কোনো অস্তিত্ব খবর পাওয়া গেল না। তো এটা ডেফিনেটলি একটা সময়, একটা শহর, একটা তার শিক্ষা দীক্ষা, তার বেড়ে ওঠা, তার সমস্ত কিছুকে প্রশ্ন করে। এবং এবং এই রকম নাড়িয়ে দেওয়া ঘটনা, এই রকম ঘটনা যেগুলো প্রশ্ন করে, সেগুলো নিয়েই তো চলচ্চিত্র হয়। তো কর্পূরের ক্ষেত্রে ওই ঘটনাটা নিয়ে তারপর আমরা, কারণ তারপরে কি ঘটেছে তো সবটাই অজানা, হ্যাঁ, এখন সেটা কেউই জানে না, আমরা তো কেউই জানি না। তো সেটা নিয়ে আমরা একটা কমপ্লিটলি ফিকশনাল থ্রিলার বানাচ্ছি। আমি যখন 19শে এপ্রিল বলে যে সিরিজটা করেছিলাম ওটিটি প্ল্যাটফর্মের জন্য, তো সেখানেতে বেসিক্যালি আমরা যে কাজটা করেছিলাম, যার ওপর নির্ভর করে করেছিলাম, সেটা কিন্তু সুরূপাগ্রহ। তখন যখন হলো, সেই সময় অনেকে আমাদের এক অত্যন্ত প্রখ্যাত এক পরিচালিকাকে নিয়ে কথা তুললেন, অরিন্দম কি, তাহলে ওনাকে নিয়ে কত ইয়ে করবে, এই করবে সেই করবে। তারপর তো দেখা গেল কি আছে 19শে এপ্রিলে। আমি তো কাউকে অসম্মান করার জন্য, কাউকে ব্যক্তি আক্রমণ করার জন্য, আই এম দ্য লাস্ট পার্সন যে কোনো ব্যক্তি আক্রমণ করব। আমি সেসব করার জন্য আমি সিনেমা করতে এসেছি, আমি সিনেমাটা করছি, এবং এখানে একটা রসদ পেয়েছি। দীপান্বিতার উপন্যাসটায় ভীষণভাবে সেই রসদটা রয়েছে। আমার পড়ে মনে হয়েছিল, এনকাউন্টার বলে যে বইটা পাবলিশ করা, তো বেসিক্যালি একটা নভেলা। ওই বইটায় দুটো, একটা এনকাউন্টার আছে, একটা অন্তর্ধানের নেপথ্য। অন্তর্ধানের নেপথ্যটা পড়ে আমার খুব ভালো লাগলো। দীপান্বিতাকে বললাম যে দেখো, আমি এটা নিয়ে কাজ করতে চাই, অ্যান্ড দেন দ্যাটস হাউ ইট ওয়ার্ক। ঋতুর সাথে কথা হলো, ঋতু খুব এক্সাইটেড হলো। দীপক আমার বহু পুরনো বন্ধু, সে তো সঙ্গেই ছিল আমার। হাসান প্রডিউসার হিসেবে এলো, এবং তারপরে আদিত্য এলো, অর্থাৎ ফ্রেন্ডস এবং কাহাক এরা জড়িয়ে গেল। এবং সেইখান থেকে প্রত্যেকে কিন্তু তারপরে যে স্ক্রিপ্টটা করা হয়েছে, সেই স্ক্রিপ্টটা কিন্তু প্রত্যেকে প্রচণ্ডভাবে প্রশংসা করেছে। এবং তোমাকে একটা কথা বলি, এই স্ক্রিপ্টে এর অনুযায়ী আমি চরিত্রায়ন করেছি, এবং আমার কোনো ছবিতে মানে আমার বেশিরভাগ ছবিতেই এদের কাউকে দেখা যায়নি, সেই রকম সব চরিত্র লোকজন অভিনয় করছে। ভীষণ ফ্রেশ লুক, নাটক থেকে ইত্যাদি থেকে। তো এখানে এমন অনেক অভিনেতারা রয়েছেন যারা সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে সেই সময়কার মতাদর্শে বিশ্বাসী। সেই রকম একজন আমাকে বলেছে যে অরিন্দম দা, সব থেকে ইন্টারেস্টিং কি লাগলো জানো তো, যে তুমি একটা সময়কাল বলছো, একটা ওই, কিন্তু স্ক্রিপ্টটার মধ্যে কোথাও কোনো অবমাননা নেই, কারোর সাথে কোনো কোথাও মিল নেই, আর তার ভেতর থেকে এরকম একটা এত সুন্দর থ্রিলার, মানে টান টান একটা থ্রিলার তৈরি হয়েছে স্ক্রিপ্ট স্টেজে, সেটা বোঝা যাচ্ছে। সো দ্যাট হ্যাজ কাইন্ড অফ ক্রিয়েটেড, আমার সব মানুষ এতগুলো, আমার প্রায় 32-33 জন চরিত্র রয়েছে এই ইয়েতে, 57টা লোকেশন, 57 locations in 57টা লোকেশন in 18 days.
হ্যাঁ, তোমার তো একটা মানে ট্রাভেল ব্লগ টাইপের ব্যাপারটা একটা, এবং সমস্তটা কলকাতায়। মানে কলকাতার 57খানা লোকেশনে এই ছবি আমরা। কিছু আছে তোমার একটু আউটডোর লোকেশন আছে, কিন্তু সেটা আমরা ওই আর কি ক্রমা করে ইত্যাদি করে করব, কিন্তু মোটামুটি ধরে নাও কলকাতায় 57টা লোকেশন। আর এই যে সময়কালের গল্প যেটা এক্ষুনি হলো, যে সময়ের একটা গল্প তুমি বলছো, একটা সত্যি ঘটনা, এবার স্বাভাবিকভাবে তার যেহেতু কোনো এন্ডিং আমরা পাইনি, তাই আমার কাছে সেটা এখন ওপেন এন্ডেরই ধরবো। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এক্ষুনি খাকি বলে একটা সিরিজ হলো, হ্যাঁ তারাও একটা সময়কাল দেখিয়েছে, হ্যাঁ, তারাও একটা রং দেখিয়েছে, তারাও একটা পার্টির নাম নিয়েছে, তাকে নিয়ে তো এত কথা হচ্ছে না। তারাও তো কঙ্কাল কাণ্ড নিয়ে কথা বলেছে তাদের সিরিজে, হ্যাঁ বলেছে তো। তারা বলেছে। হ্যাঁ, অনেক কিছুই বলেছে তারা, অনেক কিছুই বলেছে। যে যে ঘটনাগুলো তারা বলেছে, সেই সেই ঘটনাগুলোর উল্লেখ আমরা কিন্তু সেই জমানায় পাই। এ নিয়ে তো এবং খুব একটা তারা কথা- মানে বলবার পরে একটা কথা উঠেছিল যে কিচ্ছু না বলাতেও তারা ধরে নেওয়া হয়েছে যে একজন নেত্রী রিপ্রেজেন্টেশনে কি করে একে নেওয়া হলো, কাস্টিং ঠিক হয়নি, কিছু না বলবার পরেও এই কথা উঠেছে। তো তো সেই জন্য সিনেমাকে সিনেমার জায়গায় থাকতে দিতে হয়। আজীবনকাল ধরে শিল্প সৃষ্টি, সেটা সাহিত্যের মধ্যে হোক, পেন্টিংসের মধ্যে হোক, নাটকের মধ্যে হোক, বা সিনেমার মধ্যে হোক, সেটা তো সমাজ দ্বারাই ইন্সপায়ার্ড। এই মননশীলতা কেন আমাদের মধ্যে থাকবে না? হ্যাঁ, একটা সময় উইঙ্কল টুইঙ্কল বন্ধ করে দেওয়া হয়েছিল, হ্যাঁ, কিন্তু আবার এটা আমি নিজে খুব ভালো করে জানি যে সেই সময় আমি বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে, এই বুদ্ধদাসের সাথে এই কথা যখন জিজ্ঞেস করেছিলাম যে বুদ্ধদা, গুড বাই লেন কি দেখানো হবে, থাকবে, কারণ তখন আমি ছবিগুলো আগে দেখতাম, তো বুদ্ধদা বলেছিলেন যে আমি চাই ওটা থাকুক। তো ইট অল ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল ডিসিশন মেকার্স। এবং উনি তখন বলেছিলেন যে আমি চাই কমিউনিস্ট মুভমেন্টের যে ঘটনা ঘটেছে নানাভাবে এবং তার পরিণতি কি হচ্ছে সেটা দেখুক পৃথিবীর ইয়ের ক্ষেত্রে, যে ঘটনা হয়েছে সেটা দেখুক। এবং গুড বাই লেনিন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল, তোমার মনে থাকবে, প্রচন্ড সাড়া ফেলেছিল, মানে সেই ছবি দেখার জন্য বিশাল ভিড় হয়েছিল, এবং অসাধারণ একটা ছবি, ডেফিনেটলি অসাধারণ একটা ছবি। ছবির শুরু হচ্ছে যে লেনিনের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে। তো এই যে এগুলো তো নৈর্ব্যক্তিক মননশীলতার উপর নির্ভর করছে যে তিনি কিভাবে ব্যাপারটাকে দেখছেন। তো আমি ওইসব জায়গাতে যেতেই চাইছি না। আমি তো কোনো রাজনৈতিক ছবি বানাচ্ছি না, আমি ফিকশনাল পলিটিক্যাল থ্রিলার বানাচ্ছি। ফিকশনাল পলিটিক্যাল থ্রিলার, রাজনৈতিক কোনো রসদ থেকে, ব্যাস এইটুকু। কিন্তু এই যে সত্যি ঘটনা অবলম্বনে ছবি হিসেবে যদি আমি ওটিটিকে বাদ দিই, তাহলে তুমি এর আগে ধনঞ্জয় করেছো, সেটাও কিন্তু একটা সত্যি ঘটনা। ধনঞ্জয় বরং পলিটিক্যাল ছবি কমপ্লিটলি, এবং ধনঞ্জয়তে আমি যা বলার বলেছিলাম এবং যা ক্রিটিসাইজ করা সেটাও বলেছিলাম। একজন তোমার স্টেটমেন্টটা ছিল যা পরিষ্কার করে সেটা আমার চরিত্রের মাধ্যমে ছিল। এবং ধনঞ্জয় শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, ধনঞ্জয়ের সুনাম সারা ভারতবর্ষ জুড়ে হয়েছে। মানে অন্যান্য প্রদেশের চলচ্চিত্রকাররা তারা ধনঞ্জয় সম্পর্কে ওয়াকিবহাল, এবং সেখানে আমি তো স্টেটফাস্টলি, মানে আমি খুব পরিষ্কার করে বলেছিলাম যে ইট ওয়াজ দ্য ট্রায়াল বাই মিডিয়া, ইট ওয়াজ দ্য, তার মানে কি আমি আমার মিডিয়ার বন্ধুদের সাথে আমি অশান্তি ক্রিয়েট করছি না, কিন্তু এটা তো সত্যি যে ধনঞ্জয় ওয়াজ আ পাবলিক ট্রায়াল, ধনঞ্জয় ওয়াজ আ মিডিয়া ট্রায়াল। একেবারে এর থেকে বড় সত্যি মানে আমার এখনো মনে আছে, ধনঞ্জয় রিলিজ হওয়ার পর কলকাতা হাইকোর্টের একজন জাজ ফোন করেন আমাকে, নামটা বলছি না, তিনি এখন অনেক উপরতলায় চলে গেছেন। তিনি আমাকে ফোন করে বলেছিলেন যে আমার একটা অসম্ভব খারাপ লাগা, একটা গিল্ট ধনঞ্জয় ফাঁসি হওয়ার পর থেকে, ধনঞ্জয়ের সাথে যা ঘটেছিল সেই সময় থেকে আমার মধ্যে ছিল। আমি আপনাকে ফোন করলাম শুধু এইটুকু বলার জন্য যে আপনি আজকে আমার সেই গিল্ট থেকে মুক্তি দিলেন।
সেই ভদ্রলোক এখন ভারতবর্ষের মানে সর্বভারতীয় স্তরের মাত্রায় একজন মানুষ, তো বিচার ব্যবস্থার সাথে আছেন। তো এগুলো তো আমার পাওয়া। তো ধনঞ্জয়ের বাড়িতে গিয়ে তাদের সাথে কাটিয়ে 2 বছর ধরে রিসার্চ করে 4,500 পাতার নথি সংগ্রহ করে তারপর ধনঞ্জয় করেছে, এবং ধনঞ্জয়কে ধনঞ্জয় বলে কথা বলেছি। হ্যাঁ, মানে অন্য নামের আড়ালে ঢুকতে হয়নি। ধনঞ্জয়ের হেতাল পাড়েকে যে বাড়িতে যে ফ্ল্যাটে থাকতো সেই ফ্ল্যাটও গিয়ে দেখেছি, এবং সেই ফ্ল্যাটের অনুরূপ ফ্ল্যাটে আমি শুট করেছি। তাহলে এখানে কি অরিন্দম দা এই স্টেটমেন্টটা দিলেন যে যেখানে প্রয়োজন হয়েছে, যেখানে আমি একদম নাম নিয়ে বলার ক্ষমতা রাখি, এইখানে যেহেতু ছবিতে ঋতুদির ক্যারেক্টারের নাম মনীষা নয়, মৌসুমী সেন, তো সেইখানে আমি আমার স্টেটমেন্ট দিচ্ছি না। না, আমি তো বলছি কোনো দায়িত্ব নিচ্ছি না, আপনারা নিজ নিজ দায়িত্বে যা করার আবার ভেবে নিন। আমি কোনো সত্য সন্ধানী নই এই ছবির ক্ষেত্রে, এবং আমি কোনো সত্যের প্রমাণ করার করছিও না, তার দায়িত্ব নিচ্ছি না, এই ছবিও তার দায়িত্ব নিচ্ছে না। আর এই যে ফ্রেশ চরিত্রের কথা বলা হলো, আমি অনেক ফ্রেশ মুখ দেখছি, তো সেইখানে এই যে এই ছবিতে কুণাল ঘোষ ডেবিউ করছেন, বা এই সেটা একটা তুমুল আলোড়ন। হ্যাঁ, মানে কুণাল দা তো এক আলোড়নের বিষয়বস্তু বটেই, তো এইটা কি এই আলোড়নটা হবে জেনেও করা, না এইটা একদমই কি ভেবে কুণাল দার আমি সিরিয়াসলি বলছি, আমি না গিমিকে বিশ্বাস করি না। আমি ভাবিনি যে এই রকম একটা আলোড়ন হবে, মানে একটা ছবির অ্যানাউন্সমেন্টে সর্বভারতীয় স্তরে এত ইন্টারেস্ট। এটা আমাকে সত্যি, তুমিও বলো তো শেষ কবে হয়েছে? বহু প্রডিউসার ফোন করে বলেছে আমাকে যে এরকম সর্বভারতীয় স্তরে এরকম একটা উৎসুক, এরকম একটা আলোড়ন একটা ছবির অ্যানাউন্সমেন্টে আমরা দেখিনি। তো আমি কিন্তু এতটা হবে বলে দেখিনি। কুণালকে আমার গল্পের চরিত্র একটা রাজ্য সাধারণ সম্পাদক, রাজ্য সাধারণ সম্পাদক। তো সেখানে কুণালের সাথে আমি এই ঘটনাটা নিয়ে একদিন আড্ডা মারছিলাম বেঙ্গল ক্লাবে, দ্যাটস হাউ ইট হ্যাপেন। এবং সেখানে আমি বললাম যে তুমি তো ওই সময় একদম, তো বললো হ্যাঁ আমি অনেক ঘটনায় জানি ইত্যাদি, আমি একটা ইউটিউবে আমি একটা প্রোগ্রাম করেছি এই সেই, তারপর অনেক কিছু কথা, সেই সব আলোচনা, যেটা একটা তো বেসিক তো একটা জানা বোঝা উচিত যে কি হচ্ছে। এইটা করতে করতে তখন আমাকে বললো আমি কিন্তু একটা ছোট রোল পেলে আমার খুব করার ইচ্ছে আছে। আমি বললাম হ্যাঁ করলেই হয়। এইখানে তারপর আর কোনো, তারপরে তো যখন চরিত্রটা এলো আমার কাছে লেখা হিসেবে, আমার মনে হলো এটা তো কুণাল। কারণ কুণাল যেভাবে কথা বলে শুধু সেইটুকু করলেই হয়ে যায়, কুণালদার মতো কথা বললেই হবে আর কি। এবার আমি শুধু ওইটুকু বললেই হয়ে যাবে, মারমার কাট হয়ে যাবে। এবার আমি তোমাকে একটা কথা আজকে আমি বলে দিচ্ছি, অনেকে ব্যঙ্গ করেছেন, অনেক কিছু করেছেন, ছবিটা রিলিজ হতে দাও। কুণাল রেগুলার বেসিসে এখানে এসে ওয়ার্কশপ করছে, এবং কি ওয়ার্কশপ করছে কি না সেই নিয়ে ওর পারফরমেন্স লেভেল কি আমি কোনো কথা বলবো না। আজকাল আমি ঠিক করেছি আমি আগে থাকতে কোনো কথা বলবো না, আমার ছবি আমার কাজ কথা বলবে। এবং কুণাল এই ছবিতে শঙ্কর মল্লিকের চরিত্রে কি অভিনয় করবে সেটা ছবি রিলিজ হলে দেখতে দাও। ব্রাত্যকে আমি কমপ্লিটলি ভাবে একজন অভিনেতা, সবার আগে সে আমার অভিনেতা বন্ধু, এবং ব্রাত্যকে আমি যে রেসপেক্ট করি সেটা তার অভিনয়ের জন্য, তার নাটকের জন্য, তার লেখার জন্য। ব্রাত্যকে দেখা হলেই আমি খুঁজি, কিরে নতুন কিছু লিখছিস না? অসম্ভব সুন্দর হাত, একদম সেটা নিয়ে কথা বলা যায় না। ব্রাত্যকে এই রাখহরি যে চরিত্রটা, লালবাজারের স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার, রাখহরির চরিত্রটায় মনে হলো এটা দরকার, এটা ব্রাত্য জাস্ট ফাটিয়ে দেবে। মানে খুব
আনকনভেনশনাল একটা চরিত্র। এবং এটা না বহু আগে ব্রাত্য আমাকে বলেছিল, এটা কর একটু, মানে একটু ইউরোপিয়ান স্টাইলে একটা চরিত্র তৈরি কর, ভেরি আনকনভেনশনাল, তার চেহারা টিয়ে সমস্ত কিছুতে। সেটা আমি করতে চেয়েছি। দেখো, আমি সবর সবর এত ওইটা মানে পপুলার হওয়ার কারণ, সবর কিন্তু ভীষণ আনকনভেনশনাল। হ্যাঁ, এবং সবর আনকনভেনশনাল টু দ্য এক্সটেন্ট যে সবর ভীষণ ইউরোপিয়ান। আমি চার্লস ব্রনসন বলে একজন অভিনেতা ছিলেন, তো চার্লস ব্রনসনের করা একটা চরিত্র দেখে খুব ইন্সপায়ার্ড হয়েছিল। তারপরে শীর্ষেন্দুদার সাথে দীর্ঘ আলাপ আলোচনা করে তখন শীর্ষেন্দুদা বললেন, আমার সবর কিন্তু পাথর, কিচ্ছু করবে না, সে মদ্যপানও করে না, সিগারেটও করে না, মুখ দিয়ে হাসিও বেরোয় না। এবং অপুকে, মানে শাশ্বত চট্টোপাধ্যায়কে আমি প্রথম যেটা বলেছিলাম সেটা হচ্ছে এইটা, যে তোর চোখ পর্যন্ত বড় হবে না, এইটাও হবে না, এবং এই অভিনয়টা করা দরকার। অ্যান্ড ইট ক্লিকড। ওয়াই ইট ক্লিকড? বিকজ ইট ওয়াজ আনকনভেনশনাল। আমরা ওই রকম একজন গোয়েন্দা দেখতে অভ্যস্ত নই, যে এতটাই ঠান্ডা, মানে -30 ডিগ্রিজে বিচারণ করে, আর দুম করে সেইটা ওই আমাদের ল্যাম্বরগিনি ফেরারির রেসিং কারের মতো, মানে রিচেস 0 থেকে 180 ইন নো টাইম চলে যেতে পারে। সো দ্যাট ওয়াজ দ্য ক্যারেক্টার গ্রাফ অফ সবর। তো এইরকম আনকনভেনশনাল চরিত্র রাখো হরি, ওই রকম নয়, কিন্তু আর একটা আনকনভেনশনাল চরিত্র, যেখানে আমার মনে হয়েছিল আমার ব্রাত্যর সাথে দীর্ঘদিন কাজ করার ইচ্ছে, এবং সেই কারণে আমার মনে হয়েছিল যে এবারে তো অন্তত করা যাক। ব্রাত্য আমাকে বললো, কি রে, অভিনয়টা তো খারাপ করি না, একটা তো কাজ দে। এবং চল দেখা যাক, ভালো কাজ করা যাক। সেইভাবে ব্রাত্য। অনন্যার একটা রাজনৈতিক দিক আছে, সেই কারণে অনন্যাকে কাস্ট করা নয়, অনন্যাকে কাস্ট করা ওর লুকের জন্য। একটি সংবাদ মাধ্যমের এডিটর, এবং সে মহিলা, এবং সেই মহিলাটি আধুনিক মহিলা, সেটা ওর চেহারার মধ্যে আছে। ওর, হ্যাঁ, তো আই ওয়ান্টেড টু গেট দ্যাট অ্যান্ড এক্সপ্লয়েট দ্যাট। আমি সম্পূর্ণভাবে চরিত্রায়ন করি যে 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 চরিত্রটার জন্য অ্যাপ্ট, শুধুমাত্র সেই, তার বাইরে কিছু নয়। আমি এবারেও একজন নতুন অভিনেতাকে সুযোগ দিচ্ছি, এবং ভীষণ আনন্দের সাথে দিচ্ছি। যদিও অন্য একটা ছবি সেটা রিলিজ হয়নি, কিন্তু কাজ করেছে। কিন্তু আমি যতদিন ধরে, বেশ কিছুদিন ধরে ওর নাটক অভিনয় দেখছিলাম, মহাভারত, অথৈ ইত্যাদি অনেক জায়গায় অর্ণ মুখোপাধ্যায়ের গ্রুপে অভিনয় করে অর্পণ ঘোষাল। তুমি অর্ণকে গিয়ে জিজ্ঞেস করো, আমি কবে থেকে অর্ণকে বলেছি এই ছেলেটার মধ্যে স্পার্ক আছে। এবার আস্তে আস্তে ভাবতে ভাবতে আমি এইবারে এই যে চরিত্রটা সাংবাদিকের, এটা অর্পণকে দেওয়া যায়। এবার অর্পণের যে লুকটা করা হয়েছে, সেই লুকটা আমি ভাবলাম চুলটা বাড়াতো, খুব একটা রাসেল ক্রো টাইপ এফেক্ট দিয়ে চুলটা করার চেষ্টা হচ্ছে। তো এইভাবে কিন্তু সাজানো, এইভাবে আমার ভালো লেগেছে, আমি নিয়েছি, খুব পরিষ্কার কথা। হ্যাঁ, আমি তার আগে আরো দু একজন এরকম মাথায় ঘুরছিল, দু একজনের সাথে কথাও বলেছি, কিন্তু আমার মনে হয়েছে যে রাইট ডিসিশন কিন্তু অর্ণ। ঠিক সেই অর্ণ বলছি, সরি অর্পণ, ঠিক সেভাবে অর্ণকেও নিয়েছিলাম একটা সময়। তো রাইট ডিসিশন কিন্তু অর্পণ। এবং অর্পণ যেটুকু ওয়ার্কশপ করছে, আমার মনে হচ্ছে হি ফিটস দ্য ক্যারেক্টার। ঠিক সেইভাবে লহমা ভট্টাচার্য, চিনি, লহমাকে নেওয়া, চিনি বলে ডাকি ওকে। সো ও তো জীবনই শুরু করেছে খুব গ্ল্যামারাস একটা ছবিতে কাজ করে, বা ওই কোট আনকোট কমার্শিয়াল অ্যাক্ট্রেস, মানে হার্ডকোর কমার্শিয়াল ছবি। আমি ওটাকে ভেঙে নিয়ে এসে একটা চরিত্র দিতে চেয়েছিলাম। হ্যাঁ, ওর হয়তো অন্য ধারার ছবি বলতে গেলে এটাই প্রথম হবে। দেখো, একটা অভিনেতা, একজন অভিনেতা যতক্ষণ না চরিত্র করবে, ততক্ষণ কিন্তু তার ক্যাপাবিলিটি, তার এগিয়ে যাওয়া সম্ভব না, যেটা সত্যি ওই নায়িকা হয়ে থেকে সম্ভব নয় আর কি।
এ যাবৎকাল ধরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় করেও কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর সু অভিনেতা, কিন্তু সে যখন অন্য ধারার অভিনয় শুরু করলো তখন তাকে বলা হতে লাগলো, শাহরুখকেও তাই বলা হতে লাগলো, দীপিকাকেও তাই বলা হচ্ছে। তো সর্বত্রই তো একটা তো হচ্ছে লার্জার দেন লাইফ। তুমি দেখো, আমি বিজয় সেতুপতির মতো একটা, যে ওরাও কিন্তু কমার্শিয়াল ছবি করছে, বিশাল ছবি করছে, ওই করছে, অভিনয়টা দেখো, সেইখানে অভিনয়ের যে প্যাটার্নটা, সেই অভিনয়ের প্যাটার্নের মধ্যে কিন্তু সিরিয়াস অ্যাক্টিং এর প্যাটার্ন রয়েছে। বিজয় সেতুপতিকে এত ভালো লাগে কেন? ও কিন্তু ওই স্টাইলাইজড অ্যাক্টিংটা করে না, যে একটা ছক বাঁধা অভিনয়, সেই কারণেই ওকে এত বিহেভ করার যে ব্যাপার, বিহেভ করছে, যে লার্জার দ্যান লাইফ করছে, মারপিট করে ভেঙে গুড়িয়ে দিল, সব ওই করে দিল, সবই করলো, কিন্তু লার্জার দ্যান লাইফ অভিনয় করা সত্ত্বেও তাতে বিহেভ করছে। দিস ইজ দ্য মডার্ন কল ফর অ্যাক্টিং রাইট নাও। আচ্ছা, এবারে আমি অরিন্দম তোমাকে একটা প্রশ্ন করি, এই প্রশ্নটা আবার বিতর্ক তৈরি হতে পারে, আমি জানি না। সেটা হচ্ছে যে এই যে চরিত্রের প্রয়োজনে চরিত্রায়ন, যেটা অভিনেতাদের বাছাই করা, বিতর্কটা কোনো একটা জায়গা থেকে হয়তো এইরকম ভাবে তৈরি হয়ে যায় যে যখন এইটা একটা স্পেসিফিক জমানার কথা বলা হচ্ছে, সেই জমানার কথা বলতে গিয়ে যে অভিনেতাদেরকে নেওয়া হচ্ছে, তারা প্রত্যেকে ভালো অভিনেতা, এ নিয়ে সংশয় নেই, কিন্তু তাদের যে রাজনৈতিক পরিচয়টা কিন্তু একটা ভিন্ন, অন্য যুগের কথা বলছে। সেই জায়গা থেকে কোনো একটা জায়গায় কিছু মানুষের হয়তো মনে হতেই পারে যে যেহেতু অন্য সময়ের কথা বলা হচ্ছে, এই রাজনৈতিক দলের সময়কার মানুষদেরকে কাস্ট করা হচ্ছে। এইটাকে তুমি কিভাবে, মানে হতেই পারে, মানুষের মুখ বন্ধ রাখার দায় আমার নাকি? মানুষ তো এ যাবৎকাল ধরে কত কি কথা বলে বেড়াচ্ছে, কাউকে তো ছাড়ে না। সেটা অবশ্য কেউ ছাড়ও পায়নি, রবীন্দ্রনাথও পাননি, কেউ পায় না, তো বলেই যাচ্ছে। আমি তো ওই যে একটাই কথা বললাম, সিনেমাটা বেরোতে দাও, কাজটা দেখো, তারপর বলবে যে কেন আজকে যে কথাগুলো আমি বললাম সেগুলো সত্য, না আমি কোনো আলটেরিয়ার মোটিভের জন্য এটা করেছি সেটা সত্য। আর শেষের দিকে এসে যে কথাটা বলতেই হয় সেটা হচ্ছে যে তোমার ছবিতে মিউজিক খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা। শুধু মিউজিক বলবো না, ইভেন ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেহেতু তোমার একটা বিরাট অংশের থ্রিলারের জার্নি আছে, সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থেকেই যায় খুব গুরুত্বপূর্ণভাবে, এবং এটাও একটা থ্রিলার, এতেও ব্যাকগ্রাউন্ড মিউজিক নিশ্চিতভাবেই একটা বড় জায়গা নেবে। তো আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম তোমার ছবি মানে তোমার ওই একটা বিক্রম ঘোষ এবং অরিন্দম শীলের জুটি, সেই জুটির জায়গা থেকে তোমার এই আগের একটি ছবি থেকে একটা ব্রেক হয়েছে, বন্ধুত্বের বলছি না, মানে জুটির ব্রেক হয়েছে। এই ব্রেকটা তুমি কেন নিলে? মানে লোকে তো এটা এটা বিক্রম এবং আমার দুজনের খুব সচেতন ভাবে ভাবনা থেকে এসেছে, এবং নানান পরিস্থিতি নিয়ে সেটা ডিসকাস করে সেটা আমরা এটা নিয়েছি যে একটা দুটো কি তিনটে ছবি ব্রেক যদি হতে হয় হোক। মজাটা হচ্ছে যে আমরা 22টা কাজ একসাথে করেছি, রেকর্ড সৃষ্টি করেছি, ওকে, এবং কোনো একটা সময়, আজকে যতই অনেকে সেটা স্বীকার না করতে চাক বা কিছু, কোনো একটা সময় আমাদের চলচ্চিত্রের মিউজিক নিয়ে কিন্তু ডিসকাশন হবে। কারণ আমরা, বিক্রম এবং আমরা কিন্তু পপুলার মিউজিক, পপুলিস্ট মিউজিক করতে চাইনি না, আমরা চলচ্চিত্রের সাইকোলজি মেনে তার ব্যাকগ্রাউন্ড করেছি, চলচ্চিত্রের সাইকোলজি মেনে তার গান করেছি, সবটা করেছি। এবং বাংলা গানই করতে হবে, বাংলা ছবি বলে কখনো করিনি, কারণ আমরা দেখাচ্ছি একটা বেনারসের রাজ পরিবারের কথা, সেখানে বাংলা গান কি করে হবে? সেখানে বেনারসি চাইতেই হবে, কাজরি হবে। হ্যাঁ, তো সেইগুলো আমরা করেছি এবং সেগুলো নিয়ে একটা সময় ডেফিনেটলি আলোচনা হবে, কথা হবে। আমার যেটা মনে হচ্ছে যে বিক্রম আমি আবারও কাজ করব, সেই প্ল্যানিংও রয়েছে, এবং এবং সেটার মধ্যে যখন ফিরে আসবো তখন একটা বিরাট ফ্রেশনেস ঘটবে, আরও নতুনত্ব আসবে। আর একটা জিনিস হচ্ছে যে আরো অনেকে, বেশ কয়েকজন খুব ট্যালেন্টেড মিউজিশিয়ানস, তাদের অনেকের দুঃখ যে আমরা একসাথে কাজ করতে পারলাম না বা পারছি না, তার কারণ আমি বিক্রম অন্ধ। তো সেটাও একটু ভাবলাম যে ঠিক আছে, তাদেরকেও সুযোগ দেওয়া হোক, মানে এটা তো করাই যায়। আর বিক্রম আর আমার যে বন্ধুত্ব,
তাতে না এইসব কিছু মানে রাখে না, মানে উই আর সোলমেটস। তো একদমই, তোমাদের তো একটা বন্ধুত্ব রয়েছে। আর কি কি নতুন আমরা পাচ্ছি তোমার কর্পূরে? আর আর কি কি পাচ্ছি, মানে তোমার আমি অনেককেই নতুনদের সুযোগ দিতে ভালোবাসি। তোমাকে যেমন বললাম যে অর্পণের কথা নতুনদের প্রথমে, মধ্যে হ্যাঁ। অর্পণ লহমা খুব ইম্পর্টেন্ট দুটো চরিত্র করছে। আম, আমি কিন্তু শুধুমাত্র অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রে নয়, আমি টেকনিশিয়ানসদের ক্ষেত্রে, যেমন ধরো এই ছবির ক্যামেরাম্যান অনির্বাণ চ্যাটার্জি, সে যাবৎকাল অব্দি বম্বেতে কাজ করেছে সঞ্জয় লীলা বানসালির সাথে, ঘরেতে ছিল আমাদের সুদীপের অ্যাসিস্ট্যান্ট হিসেবে বহুদিন ও ধরে কাজ সুদীপদার করেছে। অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, ও চিফ হিসেবে কাজ করেছে। ওকে কিন্তু কলকাতায় প্রথম কাজটা, যদিও ওর একটা কাজ অরিজিতের সাথে হয়ে আছে, কিন্তু সেটা সেই ছবিটা প্রকাশিতই হয়নি, আচ্ছা। বা মানে রিলিজই হয়নি। তো আমার সাথে তিনটে কাজ অলরেডি হয়ে গেছে, সাবাস পেলুদা, জঙ্গলে মিতিন মাসি আর ব্যোমকেশ হত্যামঞ্চ, এবং তিনটেই তুমি দেখো তিনটে ঘরানার কাজ হয়েছে। হ্যাঁ, তো এক্ষেত্রেও ওকে ওকে আবার নিয়ে এসেছি, ভাই এখানে ডিওপির কাজ করবে। আমার ধরো অনংসা বলে একটি মেয়ে, যে বেশ কিছুদিন ধরে খুব সুন্দর কাজ করছে, তাকে এই ছবি স্টাইলিস্ট হিসেবে আমি ব্যবহার করছি। সে ওটিটিতে আমার কস্টিউম ডিজাইনার হয়েছে, কিন্তু এখানে কস্টিউম ডিজাইনার গোবিন্দ মণ্ডল, অপু। তার বাইরেও আমি অনংসাকে স্টাইলিস্ট হিসেবে নিয়ে এসেছি। এরকম প্রচুর করেছি। আর্ট ডিরেক্টর, যেমন ধরো নাফিসা কে আর্ট ডিরেক্টর সুযোগ আমি দিয়েছিলাম। এরকম প্রচুর রয়েছে। মিউজিক ডিরেক্টরের মধ্যে এবারে রথিজিৎ ভীষণভাবে চাইছিল, তো মূলত ব্যাকগ্রাউন্ড, তো রথিজিৎ খুব করে চাইছিল যে ব্যাকগ্রাউন্ডের সাথেও গানও করে। তো এই ছবিতে আমার বিশেষ গান নেই, আমার একটা রবীন্দ্রসঙ্গীত আর দুটো গান। তো সেই জন্য আমার মনে হলো রথিজি করুক না, ও এতটা যখন এক অসাধারণ ব্যাকগ্রাউন্ড স্কোর করেছে একটি খনির সন্ধানেতে, এবং ও ওই কমার্শিয়াল মিউজিকের অ্যাসপেক্ট ভেঙে অন্য ধারার কাজ করতে চাইছে। তো করলাম। বিক্রম আর আমি তো আছি, থাকবো। আমি বলছি রশিদের ছেলে আরমান এই ছবিতে নয়, একটি খুনির সন্ধানেতে গিয়েছে। একটি খুনির সন্ধানেতে শিল্পা রাও গিয়েছে, এবং শিল্পা যে বাংলায় গান গেয়েছে মানে তাক লাগিয়ে দেওয়ার মতো। আরমান গিয়েছে, আর একজন গিয়েছে, তারও ডেবিউ, তিনি আমাদের শ্রদ্ধেয় অজয় দাস স্ত্রী, অজয় চক্রবর্তীর স্ত্রী। অপেক্ষা করো। এবং এইখানে একদম শেষে আমি একটা কথা বলবো, এটা আমি মানে ইউটিউব সার্চ করলে দেখি, কমেন্ট বক্সের থেকেই আমি তুলে আনছি, এবং এটা আমার নিজেরও বলার কথা, যে বাংলা গান, বেসিক গান তো খুব খারাপ জায়গায় আমরা বেসিক গান পাই না। সেইখানে তোমরা খুব অদ্ভুত একটা কাজ করেছিলে, তুমি বিক্রমদা এবং হরিজি একটা অ্যালবাম করেছিলে, সিরিজ যে অ্যালবাম করেছিলে, এবং অ্যাস্থেটিক্যালি যে কলকাতার মধ্যে এত সুন্দর করে শুট করা যায়, যে মিউজিক ভিডিওস বানানো, এরপরে এরকম কিছু আর কবে করবে? জানি না, সুযোগ পেলে তবেই করবো। ইনফ্যাক্ট ওদের যে প্রডিউসার ছিলেন, তারা ওই আরেকজন গায়িকাকে দিয়েও করতে চেয়েছিলেন, আচ্ছা, বাগেল, ওকে দিয়ে। তো তারপর সেটা আর হয়ে ওঠেনি। কিন্তু তুমি জানো যে বিক্রম সাজেস্ট করেছিল, কিন্তু আমার কাজ দেখে সিলেকশন করেছিল হরিজি, যে আমরা কিন্তু কলকাতায় গিয়ে এই ডিরেক্টরকে দিয়ে, হরিজির সাথে আমার তার আগে বন্ধুত্ব ছিল না। আচ্ছা, তো হরিজি বলেছিলেন যে আমি এই ডিরেক্টরের সাথে কাজ করতে চাই, এবং দ্যাটস হাউ ইট হ্যাপেন। তারপরে অফকোর্স বিক্রম, হরিজি, আমরা উই বিকেম সাচ গুড ফ্রেন্ডস টুগেদার। তো সেটা আলাদা গল্প, কিন্তু হ্যাঁ, আর এই গানগুলো খুব সুন্দর হয়েছিল। কলকাতাকে ওইভাবে এক্সপ্লয়েট করতে পেরেছিলাম, ওই মজাটাও খুব পেয়েছিলাম। একদম তোমার সঙ্গে আর একটা কথা আমি তোমাকে বলে রাখছি, যে শহরের ক্ষেত্রে যেমন কলকাতা এক্সপ্লয়েটেড হয়েছে, তুমি এই গানগুলোর কথা বললে এক্সপ্লয়েটেড হয়েছে,
এতগুলো ছবি করার পর, এতগুলো বার কলকাতা দেখানোর পর আবার আমি দায়িত্ব নিয়ে বলছি কর্পূরে কলকাতা দেখো। 57খানা লোকেশন, মানে আপনারা বুঝতেই পারছেন কলকাতা কিভাবে এক্সপ্লয়েটেড হবে। এটা নিয়েও একটা পরে হয়তো কোনো কেউ এই ছবিটার উপরে একটা ভিডিও ব্লগ হতে পারে নিশ্চয়ই, যে লোকেশন অফ কর্পূর, আগামী দিনে এটা নিয়ে একটা এবং কিভাবে এই জায়গাগুলো সিলেক্টেড হয়েছে, কিভাবে সিলেক্ট করেছি, সেটা নিয়েও গল্প হতে পারে। আমার করা সব থেকে এক্সটেন্সিভ রেকি, তোমার ইন্টারভিউ শেষ করে আবার এখন বেরোচ্ছি, মানে আমার দিনক্ষণের হিসেব নিকেশ চলে গেছে। সকালবেলা হলেই বলি চল বেরিয়ে পড়ি। তো ইনফ্যাক্ট একটা লোকেশন যেটা ফিক্স করেছি সেই লোকেশন পর্যন্ত ক্যান্সেল করে দিয়ে গতকাল আমরা একটা নতুন লোকেশন পেয়েছি, একদম নতুন ফ্রেশ। তো সেটাই কাজ করব ঠিক করেছি। তাহলে শুনেই নিলেন যে নতুন লোকেশন, সেগুলো সব আপনারা বড় পর্দায় দেখতে পাবেন। আপাতত অরিন্দম দা, তোমাকে আমি আর আটকাবো না, কারণ ওই তুমি লোকেশন না দেখলে আমরা ছবিটা দেখতে পাবো না, তাই আমরা এখানেই আপাতত শেষ করলাম। তাহলে বুঝতেই পারলেন যে অপেক্ষার অনেকগুলোই পরত রয়ে গেল। এক এক করে অরিন্দম দা যেভাবে করেন, খুব প্রমোশনটাও গুছিয়ে করেন, তো অপেক্ষার এক এক করেই নিরসন হবে, তাই এই নিয়ে কোনো ব্যাপার নয়। অরিন্দমের সঙ্গে কথা বললে সবসময় ভালো লাগে, এখনো ভালো লাগলো। আপনারাও আমাদের পাশে থাকবেন, আর অরিন্দম দার ছবির পাশে তো সবসময় আছেন, তো সেটা আমি জানি আপনারা থাকবেন। নমস্কার।